আকাশ প্লেটটা হাতে নিয়ে মুখে মাত্র খাবারের নলা ধরবে, ঠিক তখনই কেউ একজন ফোন করে বলে, ভাই, ড্রাগনের ছেলেপেলেরা ইয়াসিনকে মেরে ফেলেছে। আকাশের হাত থেকে খাবারের লোকমাটা মাটিতে পড়ে যায়। ওর কানকে যেন বিশ্বাসই করাতে পারছে না ইয়াসিন আর এই দুনিয়ায় নাই। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়েছে। আকাশ ওর দলের লোকদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতো ইয়াসিনকে, কিন্তু ইয়াসিনকে ওরা মেরে ফেলেছে। আকাশ খাবারগুলো সেখানেই রেখে দিয়ে উঠে পড়ে। স্টোর রুম থেকে মেশিনটা পেছনে গুজে নিয়ে বেরিয়ে পড়ে আর টমকে ফোন করে বলে দেয়, মাফিয়ার যত ছেলে পেলে আছে সব কয়টাকে আড্ডায় একজোট করা। আর শোনো, কেউ যেন খালি হাতে না আসে, সবাইকে বলে দিবি সাথে করে যেন মেশিন নিয়ে আসে। আচ্ছা ভাই। আকাশ জোরে গাড়ি ড্রাইভ করে আড্ডায় চলে যায়। আড্ডার সামনে গিয়ে দেখে কয়েকজন ক্রু দাঁড়িয়ে আছে আর ইয়াসিনের লাশটা মাটিতে পড়ে আছে, মুখটা খালি কাপড় দিয়ে ঢেকা। ক্রুগুলো আকাশকে দেখতে পেয়ে কান্না করে দেয়। ভাই, ওরা ইয়াসিনকে মেরে ফেলেছে। ভাই, ওদের একটাকেও ছাড়বে না। আকাশ নিজেই শান্ত হতে পারছে না, ওদের কি সান্ত্বনা দিবে। ধীর পায়ে ইয়াসিনের লাশটার সামনে গেলাম। ওর মুখ থেকে যেই না কাপড়টা সরিয়েছি, কলিজাটা মোচড় দিয়ে উঠেছে। ওর মুখে পর্যন্ত কুপিয়েছে জানোয়ারগুলা। চোখ একটা বের হয়ে আছে, চেহারাটা একদম বিভৎস লাগছে। টম সবাইকে নিয়ে ইতির মধ্যেই আড্ডায় চলে আসে। আকাশ আর ক্রু কয়েকজন ছাড়া আর কেউ জানে না ইয়াসিন মারা গেছে। ভাই, এত রাতে হঠাৎ এভাবে জরুরি তলব করলেন, কোনো ঝামেলা হয়েছে কি? আকাশ হাত দিয়ে ইয়াসিনের লাশটা দেখিয়ে দেয়। ইয়াসিন আমার কলিজার টুকরো ভাইটাকে ওরা মেরে ফেলেছে। টম ইয়াসিনের লাশ দেখে মাটিতে বসে পড়ে। না, এটা আমি বিশ্বাস করি না ভাই, ইয়াসিনের কিছু হতে পারে না। সবার মধ্যেই এক ধরনের একটা হাহাকার শুরু হয়ে যায়। তারপর সবাই মিলে ইয়াসিনকে গোসল গা ধুয়ে হুজুর এনে জানাজা পড়ায়। পরের রাতের মধ্যে ইয়াসিনের দাফন কাফনের কাজ কমপ্লিট করে। একদিকে সবাই শোকাহত, অন্যদিকে আবার সবার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সবাই মাফিয়ার আড্ডায় চুপচাপ করে বসে আছে, কারোর মুখে কোনো কথা নাই। আকাশও একটা জায়গায় চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে। কিভাবে পারলো ওরা এমনটা করতে? না, ওদেরকে আমি জীবিত ছাড়বো না। এদিকে আকাশের পকেটে থাকা ফোনটা বেজেই যাচ্ছে, কিন্তু সেই দিকে ওর কোনো খেয়ালই নেই। ভাই, অনেকক্ষণ যাবৎ আপনার ফোনটা বাজছে। টমের কথাই আকাশের ধ্যান হয়। ও হ্যাঁ। আকাশ পকেট থেকে ফোন বের করে দেখে বিশেষ কেউ একজন ফোন দিয়েছে। কলিজা, কোথায় তুমি? আড্ডায় বসে আছি। ইয়াসিনকে ড্রাগনের ছেলেপেলেরা মিলে মেরে ফেলেছে। এই তুমি কি বলছো এসব আবল তাবল? ড্রাগনের তো আজ এমন কোনো প্ল্যান ছিল না, আর থাকলেও সেটা আমি অবশ্যই জানতাম। জানি না আমি এত কিছু, তবে এইটুকু জানি যারা আমার সবচাইতে কাছের মানুষটাকে মেরে ফেলেছে, ওদেরকে মেরে ওদের শরীরের গোশত আমি টুকরো টুকরো করে শহরের নরপশুদের খাওয়াবো। আমার কলিজা না এত রাগ করে না। আচ্ছা তুমি ওয়েট করো, আমি আসছি। পাঠকরা হয়তো ভাবছেন কে এই মেয়ে, গল্পের সাথে থাকেন, উত্তর পেয়ে যাবেন। কিছু সময় পর মাফিয়ার আড্ডার সামনে কেউ একজন একটা গাড়ি দাঁড় করায় আর গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। মেয়েটার চেহারা কিছু বোঝা যাচ্ছে না, কারণ মেয়েটা বোরখা পরে আছে। মেয়েটা কারোর সাথে কথা বলে না, না বলে সোজা গেট দিয়ে আড্ডার ঢুকে পড়ে। তখনই মাফিয়ার ছেলেরা ওকে আটকায়। এই মেয়ে, তুমি কে? কারোর অনুমতি ছাড়া আড্ডায় ঢোকার সাহস কিভাবে করছো তুমি? কি চাই তোমার? আমি আকাশের কাছে এসেছি, আমার ওকে প্রয়োজন। ছেলেপেলেরা আকাশের নাম বলাই খেপে যায়। এই মেয়ে, একে তো অনুমতি ছাড়া প্রবেশ করছো, দ্বিতীয়ত আবার এসে বলছো আকাশকে চাই। পাশে টম ছিল, মেয়েটার ভয়েস শুনে সে চিনে ফেলে। তখন সে সবাইকে মানা করে, এই এই সবাই সাইলেন্ট, ওনাকে ভিতরে যেতে দাও। টমের কথার উপরে আর কারোর কথা বলার সাহস নাই। আকাশ চুপচাপ বসে আছে আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। মেয়েটা গিয়েই আকাশকে জড়িয়ে ধরে। এদিকে টম সব ক্রুদেরকে নিয়ে অন্য প্লেসে চলে যায়, কারণ আকাশের এখন প্রাইভেসি দরকার, সে ভালোই জানে। আকাশও জড়িয়ে ধরে, হাউমাউ করে কান্না শুরু করে দেয়। প্লিজ লক্ষ্মী না, কান্না করে না। এই তো দেখো আমি এসে গেছি। আর না হইছে, এবার কান্না একদম অফ। কলিজা না, এবার একটু শান্ত হও। কিভাবে শান্ত হব বলো? ওরা আমার সবচাইতে কাছের মানুষটাকে মেরে ফেলছে। হইছে, যারা মেরেছে আমি সব কয়টা লিস্ট বানিয়ে দিব, তুমি ওদের 12টা বাজিয়ে দিবে।
এখন শান্ত হও। বলে আকাশের চোখে মুখে চুমু এঁকে দেয়। আকাশ চুপচাপ ওকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা কিছু খেয়েছো তুমি? না। আমি জানতাম তুমি খাবে না। এইভাবে করলে হয় বলো? আমিও নাই, তোমার খাওয়া দাওয়া একদম উল্টাপাল্টা হয়ে গেছে। দেখি হয়েছে, এবার ছাড়ো। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, সেগুলো খেয়ে নাও। তারপর মেয়েটা ব্যাগ থেকে খাবার বের করে আকাশকে জোর করে খাইয়ে দেয়। আকাশ তো কোনো মতেই খাবে না, কিন্তু কি আর করার, মেয়েটার সাথে জোর দিয়ে পেরে উঠল না। আচ্ছা পাঠক ভাইয়েরা, মেয়েটার কে সেটা বলেই দেই। মেয়েটা হচ্ছে মাহি। সিজন 1 যারা পড়েছেন সবাই জানেন মাহি কে। নতুন করে বলার মতো কিছুই নেই, আর বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। মাহি আকাশকে খাইয়ে দেয়, সে চলে গেল। মাহি গিয়েই কারা কারা ইয়াসিনকে মেরেছে সব কয়টার একটা লিস্ট দেয়। আকাশ ওর ক্রুদেরকে নিয়ে ড্রাগনের ছেলেপেলেদেরকে রাতের মধ্যেই উঠিয়ে আনে। ঘটনার সাথে 11 জন জড়িত ছিল। সেই 11 জনকেই আকাশ নিজ হাতে কুপিয়ে মারে, আর ওদের বডিগুলা শহরের এক এক স্থানে নিয়ে ফেলে দিয়ে আসে। তারপর যে যার মতো নিজের ঘরে চলে যায়। সকালবেলা ইয়াসিনের ব্যাপারটা ভাইরাল না হলেও ওদেরটা ভাইরাল হয়ে যায় যে ড্রাগনের 11 জন ছেলেপেলেকে রাতের বেলায় অন্য গ্যাংয়ের ছেলেরা কুপিয়ে হত্যা করে শহরের বিভিন্ন স্থানে ফেলে রেখে দিয়েছেন। তাদের 11 জনের শরীরেই ড্রাগন আকৃতির ট্যাটু ছিল, তাই শনাক্ত করতে সহজ হয়েছে যে এরা ড্রাগনের ক্রু। সকাল থেকে এই খবর টিভিতে হেডলাইনে বারবার সম্প্রচার হচ্ছে। খবরের কাগজেও এই নিউজ ছাপানো হয়েছে। এই খবর ড্রাগনের মূল পাওয়ার পয়েন্ট পর্যন্ত পৌঁছে যায়। ড্রাগন গ্যাংটা আন্ডারওয়ার্ল্ডের সাথে সরাসরি সম্পর্ক। আন্ডারওয়ার্ল্ডের লোকেরাই এই গ্যাংটা পরিচালনা করে। সকাল থেকে এমন নিউজ দেখে সবার হুঁশ উড়ে যায়, বিশেষ করে আন্ডারওয়ার্ল্ডের লোকদের। এই গ্যাংয়ের লিডার হচ্ছে ফাতিল রোস্টার। সবাই মিলে মিটিং করে দেশের মধ্যে একটা ফোর্স পাঠাবে, যারা ওদের দলের লোকেরা সাথে এমন করেছে তাদেরকে খুঁজে খুঁজে মারবে। একটা স্পেশাল টিম গঠন করে দেশে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু ওরা জানে না দেশের মধ্যে একটা হিংস্র পশু শিকারের জন্য অপেক্ষায় বসে আছে। দেশের দিকে নজর দিলেই ওদের অস্তিত্ব সহকারে ধুলোয় মিশে যাবে। আকাশ বাসায় মন মরা হয়ে বসে আছে। ওর কোনো কিছুতেই যেন মন বসছে না। ব্যবসা বাণিজ্যের এমনিতে 12টা বেজে আছে, তার উপরে ইয়াসিন চলে গেল। কোনো কিছুই যেন মাথায় কাজ করছে না। না, কিছুদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। বুড়ো মা আর বোনটাকে অনেক দিন হয়েছে দেখি না। তাছাড়া আমার কলিজার টুকরো মেয়েটা তো আছেই। আকাশ মাহিকে ফোন করে বলে, মাহি আমি বাড়ি যাচ্ছি, আমার মেয়েকে দেখতে ইচ্ছে করছে খুব। আচ্ছা যাও, তাই করো। বাড়ি থেকে কিছুদিন ঘুরে এসো, তাহলে তোমার মাইন্ড ফ্রেশ হবে। শহরের পরিবেশ ভেতরটাকে পুরো খোলস বানিয়ে দিয়েছে। যাও, আপন মানুষদের কিছুদিন সময় দাও। এদিকটা আমি সামলে নেব, আর বাবুর দেখাশোনা ভালো করে করবে। আচ্ছা। তারপর সবকিছু গুছিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় বিকেল হয়ে গেছে পৌঁছাতে। আকাশকে দেখতে পেয়ে ছোট বোনটা দৌড়ে আসে। ভাইয়া কেমন আছিস তুই? এই তো ভালো রে, তুই কেমন আছিস? আকাশের বোন মিলি। তোর মেয়ে ভালো থাকতে দেয়, হিসু করে সারা শরীর ভিজিয়েছে আমার। আচ্ছা যা, কাপড় চেঞ্জ করে আয়। তারপর আকাশ ঘরে ঢুকে ওর মায়ের পায়ের ধরে সালাম করে, পরে ওর রাজকন্যাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। আকাশের খালি একটাই দুঃখ যে এই ছোট্ট রাজকন্যাটা মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। ছোট্ট মেয়েটা কথা বলতে শিখেছে, কাউকে না চিনলেও সে আকাশকে চিনে যে এটা তার বাবা। আকাশ ওর মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মামনি, আমায় ক্ষমা করে দিস। তোর দেখভাল করার মতো সময় আমার হয় না। কি জন্য যে এসবে জড়িয়েছি নিজেই জানি না, কিন্তু এখন যে এসব থেকে ফিরে আসার কোনো রাস্তা নাই। আকাশ ওর মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। বাবা, তুমি কান্না করো কেন? তুমি কান্না করলে আমারও কষ্ট হয়। কই মা, কান্না করছি না তো। আকাশ ওর মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে। বাবা হয়েছে, অনেক দূর থেকে এসেছিস, যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার লাগাচ্ছি। আকাশ ফ্রেশ হয়ে এসে ওর মেয়েকে সাথে নিয়ে খেতে বসে। আচ্ছা বাবা, তোকে একটা কথা বলি। হ্যাঁ মা বলো। বাবা তুই এসব ছেড়ে চলে এলে হয় না? তোর মেয়েও বড় হচ্ছে, কখন কে কোন দিক দিয়ে ক্ষতি করে দেয় সেই ভয় মেয়েটাকে পর্যন্ত নিজের কাছে রাখতে পারিস না। মেয়েটা মা বাবা দুজনেই ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে।
আজ বাদে কাল যখন সে বড় হবে তখন তার মনে তোদের জন্য কোনো ভালোবাসা কাজ করবে না। এখন না হয় ছোট তাই বোঝে না, কিন্তু যখন বড় হবে বুঝতে শিখবে ওর বাবা নিজের কাজের জন্য ওকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, তখন কি হবে একটাবার ভেবে দেখেছিস? মা, আমি কি করব আমায় বলো তুমি। এখন যে পিছু হেঁটে যেতে পারবো না, আর পিছু হেঁটে গেলেও খারাপ মানুষ আমার পিছু ছাড়বে না। মা, আর একটু সময় ধৈর্য ধারণ করো, সব কিছু গুছিয়ে তোমাদের কাছে একেবারে চলে আসবো। আমার যদি কষ্ট হয় তোর জন্য। আচ্ছা বাবা, সব কিছুই ভালোই ভালোই শেষ করে একেবারে চলে আসবি। হ্যাঁ মা, তাই করব। কিন্তু কেউ জানে না সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। তারা সমস্ত কিছু গোছানোর প্ল্যান করছে, কিন্তু তাদের নিয়তির তো অন্য কিছু লেখা আছে, সেটার আভাসও পর্যন্ত তারা পেয়ে ওঠে নাই। আজ বাড়িতে এসেছি সপ্তাহখানিক হবে। সারাদিন মা, মেয়ে, বোন এদেরকে নিয়েই সময় কেটে যায়। বাহিরেও তেমন একটা যাওয়া হয় না। আর গ্রামের কেউ আকাশের পরিচয় জানে না, তবে এটা জানে যে আকাশ শহরে কিসের যেন একটা বিজনেস করে। একদিন মনে মনে ঠিক করে মেয়েকে নিয়ে পুরো গ্রাম ঘুরবে বিকেলবেলা। তাই করে মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়। বাপ মেয়ে দুজনে হেঁটে হেঁটে বেড়াচ্ছে পাড়া। এমন সময় আকাশ লক্ষ্য করে মানুষজন সবাই একদিকে ছুটে যাচ্ছে। আকাশও তাদের পিছে পিছে যায়। গিয়ে দেখে এলাকার কিছু যুবক মিলে একটা বয়স্ক লোককে মাটিতে ফেলে মারছে। সবাই তা দেখে মজা নিচ্ছে। বয়স্ক লোকটা বারবার ওদের কাছে হাত জোর করে মিনতি করছে, কিন্তু তারপরেও তারা তাকে মেরেই চলেছে। আকাশ দৌড়ে গিয়ে ওদেরকে আটকায়। ভাই, আপনারা ওনাকে মারছেন কেন? এই তুই কে রে? গ্রামের এত মানুষ থাকতে তোর কেন নাক গলাতে হচ্ছে? কথা না বলে সামনে থেকে যা। আরে ভাই, উনি বয়স্ক মানুষ, ওনাকে যেভাবে মারছেন উনি তো মরে যাবে। একটা ছেলে আকাশের বুকের মধ্যে লাথি মারে। এই তোর কেন এত লাগে রে? দাঁড়া, তোরও ব্যবস্থা করছি। আকাশের রাজকন্যাটা ওর কোলেই ছিল। দুজনে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। ছেলেগুলো বয়স্ক লোকটাকে ছেড়ে আকাশকে মারতে শুরু করে। আকাশের মেয়ে রাইসা বলে, এই তোমরা আমার পাপাইকে মারো তো কেন? ছেড়ে দাও আমার পাপাইকে। ছেলে একটা রাইসাকে মাটি থেকে তুলে ফিককে ফেলা মারে। আকাশের এবার রাগ উঠে গেছে। সে একজনের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে সব কয়টাকে এলো পাথারি মারতে শুরু করে। সব কয়টা মার খেয়ে মাটিতে গড়াগড়ি করছে। এদিকে রাইসা মাটিতে পড়ে কান্না করছে। আকাশ দৌড়ে গিয়ে রাইসাকে মাটি থেকে তুলে নেয়। তারপর রাইসাকে শান্ত করে। এই তুই কাজটা ভালো করলি না। আমাদের আরো ছেলে ফেলে আসছে। তুই জানিস না তুই কাদের গায়ে হাত দিয়েছিস? মাফিয়ার ছেলে ফেলেদের গায়ে হাত দিয়েছিস। তুই আজকে জমের বাড়ি পৌঁছে যাবি। হাহা, আমার ছেলে পেলেরাই আমার সাথে পাঙ্গা নেয়। কিছু সময়ের মধ্যেই আরো 50-60 জনের মতো ছেলে চলে আসে। মামনি, তুমি এখানে একটু দাঁড়াও, পাপা ওদের 12টা বাজিয়ে আসছি। আকাশ পিছন থেকে মেশিনটা বের করে। সবাই তো ভয়ে পেছনে চলে যায়। গ্রামের মানুষও ভয় পেয়ে যায়। তোরা কোন দলের? মাফিয়ার? কারোর মুখে কোনো কথা নাই আকাশের হাতের মেশিন দেখে। তোরা যেই মাফিয়ার পাওয়ার নিয়ে এসব হুমকি ধামকি দিচ্ছিস, তোরা কি আসলেই জানিস মাফিয়ার আসল রুলস কি আর তার বসকে? একজন বলে উঠল, হ্যাঁ, যদি সাহস থাকে মেশিন ফালাই দিয়ে লাগতে আয়, বাপের নাম বুলাই দেব। তোদের জন্য মেশিন দরকার পড়বে না। তোরা আমার নাম শুনলেই তো নিজের বাপের নাম ভুলে যাবি। ওদের দলের লিডার যে ছিল সে বলল, এই তুই কে রে, এত বকবক করছিস? আকাশ মাহমুদের নাম শুনেছিস কখনো, যে কিনা কিংস অফ মাফিয়া? হ্যাঁ শুনেছি, আমরা তো মাফিয়ারই লোক। আমি সেই আকাশ মাহমুদ। সবাই তো ঘাবড়ে যায়। আল্লাহ, কার সাথে পাঙ্গা নিয়ে বসলাম। তবে সবার মনে একটা খটকা লাগছে যে সে আসল কিং অফ মাফিয়া না নকল। আচ্ছা, আমরা ওনাকে কখনো দেখি নাই, তবে ওনার সম্পর্কে আমরা একটা জিনিস জানি যে ওনার হাতের মধ্যে একটা কিং এর ট্যাটু আছে। তুমি যদি কিং অফ মাফিয়া হও তাহলে তোমার হাতেও সেই ট্যাটুই থাকবে। আকাশ শার্টের হাতাটা উপরে তুলে যখন ট্যাটুটা বের করে সবাই মাটিতে বসে পড়ে। লিডার যে ছিল সে সোজাসুজি আকাশের পায়ের উপরে এসে হুমড়ি খেয়ে পড়ে। এলাকার মানুষজন তো সবাই অবাক। ভাই, আমাদেরকে মাফ করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। তোদের মতো মানুষের জন্য মাফিয়ার বদনাম হচ্ছে। তোরা টিমে থাকারই যোগ্য না। ভাই, আপনার পায়ে পড়ি, এবারের মতো আমাদেরকে মাফ করে দেন। এরপর এই ধরনের কাজ আমরা আর কোনো দিন করব না। এবারের মতো মাফ করে দিলাম। এরপর যদি এইসব কাজ করতে দেখি তাহলে
একটারও মৃতদেহ পর্যন্ত মানুষ খুঁজে পাবে না। এমন মারা মারবো, যাও সবাই গিয়ে লোকটার কাছে ক্ষমা চেয়ে আসো। সবাই গিয়ে লোকটার কাছে ক্ষমা চায় আর আকাশ সবাইকে বুঝিয়ে শুনিয়ে নিজের বাড়িতে চলে আসে। আকাশের হাত ছিঁড়ে গেছে, মেয়েটার ঠোঁট কেটে রক্ত পড়তেছে। আকাশের আম্মু তো আকাশের আর ওর মেয়ের এই অবস্থা দেখে হাই হতাশ শুরু করে দিয়েছে। এই ছেলে, তুই কি আমাদের শান্তি দিবি না? গ্রামে এসেও নিজের কাজকর্ম ভুলতে পারলি না? আম্মু কি করব, একটা বয়স্ক লোককে কয়েকজন মিলে মারছিল, তাই ওদেরকে আটকাতে গিয়ে ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ, আসছে একদম গরিবের রবিনহুড। চুপচাপ এখানে বসে আমি ডেটল নিয়ে আসছি। পরে ডেটল এনে আকাশের হাত ওয়াশ করিয়ে দেয়। এভাবে রাত হয়ে যায়। রাতের বেলায় খেয়ে দিয়ে শুয়ে আছে। রাইসা আজকে দাদির সাথে ঘুমোবে, কারণ মেয়েটার ঠোঁট কেটে গেছে। আমার চেয়ে ওর ভালো দেখাশোনা আম্মুই করতে পারবে। পরে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালবেলা ঘুম ভাঙলো কারো ঠোঁটের স্পর্শে। অনুভব করলাম কেউ একজন আমার ক্ষতটাতে ঠোঁট দিয়ে চুমু খাচ্ছে। চোখ মেলে দেখার চেষ্টা করলাম, কে? আল্লাহ, তুমি? হ্যাঁ, আমি। কখন এসেছো তুমি? সকাল ভোরে রওনা দিয়েছি, একটু আগেই এসে পৌঁছেছি। হুটহাট করে চলে এলে যে? আসার আগে আমায় তো একবার বলতে পারতে। এই দেখো, একদম মেজাজ খারাপ করবা না। বলি নাই বেশ করেছি, সামনেও বলবো না। এইভাবে হুটহাট চলে আসবো, একটাও কথা বলবা না। চুপচাপ থাকো, মেজাজ কিন্তু খারাপ আছে। আল্লাহ, কি হয়েছে? এত রেগে আছো কেন? এই চুপ থাকতে বলেছি না তোমাকে? হ্যাঁ, এইখানে এসেছো শান্তিতে থাকতে, কিন্তু তা না করে সেই ভেজালেই জড়িয়ে গেলে। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যেত? আল্লাহ, কলিজা শোনো, আসলে লোকটাকে মারছিল তাই আমি এগিয়ে গেছি। কলিজা না, রাগ করে না। হয়েছে, আর ঢং করতে হবে না। টেনশনে রাখবা সারাদিন খালি এইভাবে আমাকে। তোমার জীবনে এসে আমার ভয়ের মাত্রা আরও বেড়ে গেছে। একদিকে নিজের ভয়, অপরদিকে স্বামী সন্তান হারানোর ভয়। মাহি কথা বলতে বলতে কান্না করে দেয়। এই পাগলি, কান্না করছো কেন? আমার কিচ্ছু হবে না। পাগল মেয়ে কান্না করে না। দেখি, কাছে আসো। আকাশ মাহিকে টেনে ওর কাছে নিয়ে যায়। তারপর মাহিকে নিজের বাহুডরে শক্ত করে জড়িয়ে ধরে মাহি এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মাহির একটাই ভয়, আকাশের যদি কিছু হয় সে নিজেও মরে যাবে। আকাশকে ছাড়া সে একটা নিঃশ্বাসও নেওয়ার কথা ভাবতে পারে না। এই পাগলি মেয়ে দেখো, এখনো কান্না করছে। লক্ষ্মী না, কান্না করে না। আমার কলিজা থাকতে আমার কিচ্ছু হবে না। বলে মাহির কপালে চুমু এঁকে দেয়। মাহি চুপচাপ আকাশের স্পর্শ অনুভব করছে। আকাশ ধীরে ধীরে মাহির উষ্ণ ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। মাহিও সাড়া দিচ্ছে, কারণ আজ অনেক দিন পর আকাশকে পেয়েছে। একটু পর আকাশের আম্মু দরজায় খটখটায়। এই, তোরা বউ জামাই কত সময় ধরে দরজা আটকে ভিতরে বসে থাকবি? ওদিকে তোদের মেয়ে কেঁদে কেঁদে চোখের পানি সব বন্যার স্রোতের মতো ভাসিয়ে দিচ্ছে। তোরা তাড়াতাড়ি নিচে, আমি যাচ্ছি। আকাশ তাড়াতাড়ি মাহিকে ছেড়ে উঠে পড়ে, তারপর দরজা খুলে দেয়। মাহি, তুমি বাবুকে দেখো, আমি ফ্রেশ হয়ে আসছি। মাহি নিচে যেতেই রাইসা দৌড়ে এসে মাহিকে মারতে শুরু করে। মাম্মা, তোমরা কেউ ভালো না। আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? তোমাদের সাথে কথা নেই। মাহি রাইসাকে কোলে তুলে নেয়। মামনি রাগ করে না, মাম্মাম তোমার আব্বুর কাছে গিয়েছিলাম, এমনটা আর হবে না, দেখি আর কাঁদে না। বলে রাইসাকে আদর করে নেয়। সামনে থেকে এমন হবে না তো? মনে থাকবে? হ্যাঁ মামুনি, মনে থাকবে আমার লক্ষ্মী মামুনিটা। তারপর আকাশ ফ্রেশ হয়ে আসে, সবাই মিলে নাস্তা করে নেয়। আজ বহুদিন পর সবার মুখে মুক্ত ছড়ানো হাসি। মাহি নাস্তা করছিল, এমন সময় কেউ একজন ফোন করে। মাহি ফোন কানে লাগিয়ে একপাশে চলে যায়। ফোন করা ব্যক্তিটা বলে, ম্যাম, আপনি একটু সাবধানে থাকবেন। মাফিয়ার আর আসল টার্গেট এখন আপনি। আপনি গ্রাম ছেড়ে গেছেন, এটা হয়তো খবর পেয়ে গেছে। ওরা হয়তো আপনার ক্ষতি করার প্ল্যান করছে। সমস্যা নাই, তোমরা এটা নিয়ে টেনশন করো না। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আর আমি হয়তো আজকালের মধ্যে চলে আসব। তারপর মাফিয়ার কারা কারা আমার পেছনে লেগেছে সব কয়টার পাত্তা কাটবো। তোমরা রেডি থেকো। মাহি ফোন কেটে দিয়ে আবার এসে নাস্তা করতে বসে। নাস্তা করা শেষ করে রুমে এসে আকাশকে বলে, আকাশ, তুমি তো এসেছো প্রায় মাসখানেক হয়েছে। ওদিকের অবস্থা বেশি একটা ভালো না। তুমি যদি শহরে যেতে বেশি ভালো হতো। আমিও ভাবছি আজকালের মধ্যে শহরে যাব। আচ্ছা, পরশু দুজনেই একসাথে শহরে যাব। আচ্ছা ঠিক আছে, তবে তুমি কিছু শুনেছো? কি? ফাতিন রোস্টার নাকি দেশে একটা স্পেশাল টিম পাঠাবে, যারা ড্রাগনের ছেলেপেলেকে মেরেছে তাদেরকে জমের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কি বলো এইসব? রোস্টার এত কিছুর প্ল্যান বানিয়ে ফেলেছে ভিতরে ভিতরে?
আচ্ছা সমস্যা নাই, আসুক, যত স্পেশাল টিমই পাঠাক না কেন এরপর তারা আর নিজের মাতৃভূমিতে ফিরে যেতে পারবে না। কলিজা, যত যাই করো তুমি কিন্তু সাবধানে থাকবা। রোস্টার কোন লেভেলের পিশাচ সেটা একমাত্র আমিই জানি। ওর কাছে মায়া দয়া বলতে কিচ্ছু নাই। স্বার্থের জন্য সে মানুষের প্রাণ নিতে 2 মিনিটও ভাববে না। কলিজা, তুমি কিন্তু সাবধানে থাকবে। সে যে কোন সময় তোমার ক্ষতি করে দেবে। কলিজা, তুমি খামোখা এত টেনশন করছো। তোমার ঘরের পুরুষটাও যে বনের রাজা, সেও যে শিকার করতে ভালোবাসে সেটা হয়তো তুমি ভুলে গেছো। সমস্যা নাই, আসতে দাও। আলিবাবার কি হাল করেছিলাম মনে আছে? এর থেকেও ভয়ঙ্করভাবে মারবো রোস্টার আর ওর ড্রাগনের টিমকে। আকাশ যত যাই বলুক, মাহির মনে সর্বদা ওকে নিয়ে ভয় কাজ করে। দেখতে দেখতে ওদের যাওয়ার দিন চলে আসছে। আকাশ আর মাহি ওদের প্রিয় পরিবার ছেড়ে শহরে রওনা দেয়। আকাশের কেন জানি খুব কান্না আসছে ওর কলিজার টুকরা রাইসার জন্য। মাহি আকাশকে সান্ত্বনা দেয়। কলিজা, আমারও তো খারাপ লাগছে। মেয়েটা তো আমারও, তাই না? কিন্তু কি করব বলো, এমন কাজে জড়িয়ে গেছি, এটা সমাপ্তি না ঘটা পর্যন্ত পিছু হাঁটতে পারবো না। এমন সময় আকাশের ফোনে কে যেন ফোন দেয়। সে নাম্বারটা চেক করে দেখে টম ফোন দিয়েছে। সে ফোনটা রিসিভ করতেই টমের ভয়ঙ্কর গলা শুনতে পায়। ভাই, আপনি আমাদের বাঁচান। ড্রাগনের নতুন একটা টিম আমাদের ছেলে অনেকগুলোকে মেরে ফেলেছে। কি বলছিস কি তুই টম? হ্যাঁ ভাই, পুরো একটা টিম ওদের। ভাই, ওরা অনেক শক্তিশালী, একাই 10 জনকে মেরে মাটিতে পুঁতে ফেলতে পারবে। আমরা প্রায় শতাধিক ছেলে পেলেছিলাম। ওরা 30 জনের একটা টিম। এই 30 জনের টিমটা আমাদের শতাধিক ছেলে পেলেকে কাভার করে ফেলেছে। ভাই, আমি পালিয়ে এসেছি আমাদের আড্ডায়। তবে ভাই, একটা জিনিস লক্ষ্য করলাম, ওদের সবাই প্রায় লম্বা লম্বা দেখতে, একদম পাঠানের মতো। আমার মনে হয় ওরা এই দেশের না। আকাশে তখন মাহির কথা মনে হয়। যে রোস্টার দেশে স্পেশাল টিম পাঠাবে তার মানে ওরা এসে গেছে। আচ্ছা টম, তুই চিন্তা করিস না, আমি প্রায় এসে গেছি। ফোনটা রেখে দিয়ে মাহি, ড্রাগনের স্পেশাল টিম দেশে এসে গেছে। মাহির তো হাত পা কাঁপা শুরু করে দিয়েছে, যদিও সে ড্রাগনের লোক। ভয়ে কিছু নাই, তোমার স্বামী এখনো বেঁচে আছে। আকাশটার শহরে ঢুকতেই হঠাৎ লক্ষ্য করে রাস্তার মাঝে প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে। বড় বড় দানব আকৃতির কয়েকটা মানুষ মিলে কয়েকটা ছেলেকে এলো পাথারি মারতেছে। আকাশ গাড়িটা আরেকটু সামনে নিতে সে লক্ষ্য করে রাফসানকে। রাফসান হচ্ছে মাফিয়ার ক্রু। আকাশের বুঝতে বাকি নাই যে রোস্টারের পাঠানো এটাই সে স্পেশাল টিম। মাহিও কিছুটা উপলব্ধি করতে পেরেছে এরা কারা। মাহি, তুমি গাড়িতে থাকো, আমি একটু আসছি। মাহি না বলে আকাশকে ঝাপটে জড়িয়ে ধরে। না, তুমি যাবে না, ওরা তোমায় মেরে ফেলবে। আকাশেরও মনে কুচকুচ করছে যে সে এতগুলো লোকের সাথে একা কখনোই পেরে উঠবে না। তবে তার মরণের ভয় নাই, মৃত্যু একদিন না একদিন আসবেই। কোনো কিছুতে ভয় না পাওয়া এটাই সবচাইতে বড় কারণ। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। তুমি চলে যাও, আমি যাচ্ছি। আমার কাছে ড্রাগনের কার্ড আছে, ওরা আমার কোনো ক্ষতি করবে না। তোমার টিমের মেম্বারদের আমি ওদের হাত থেকে রক্ষা করে বাড়ি পাঠিয়ে দিব। তুমি গাড়ি নিয়ে চলে যাও। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। মাহিকে নামিয়ে দিয়ে সে চলে যায়। কলিজা, সাবধানে থেকো। আকাশ গাড়ি নিয়ে সোজা আড্ডায় চলে যায়। আড্ডায় গিয়ে দেখে অনেক ছেলে পেলে একত্রে হয়েছে, তবে সবার মনে ভয় কাজ করছে। ড্রাগনের এত শক্তিশালী হায়না গুলোর সাথে ওরা পেরে উঠতে পারবে না। আকাশকে দেখে সবার বুকে সাহস ফিরে আসে। টম আকাশকে দেখতে পেয়ে, ভাই, এখন কি হবে আমাদের? ওরা নাকি আজ রাতে আমাদের উপর হামলা করবে। এই, তোরা এত ভয় পাচ্ছিস কেন? তোদের কি মনে হয় শক্তিশালী দানব খালি ওদের টিমে আছে, আমাদের টিমে নাই? তোরা হয়তো কেউ জানিস না, মাফিয়ার টিম শুধু তোরা পর্যন্ত সীমাবদ্ধ না। তোরা ছাড়া গোপনে আরও অনেক ক্রু আছে যারা এক একটা চিতাবাঘের চাইতেও ভয়ঙ্কর। ড্রাগনের স্পেশাল টিমকে ওরা 5 জনেই গিলে খেয়ে ফেলতে পারবে। ওয়েট কর, আজ রাতে ওরা হামলা করবে তো বাকি আমরাও প্রিপারেশন নিয়ে রাখবো। একটাকেও জীবিত ফিরতে দিব না। টম, তুই আমাদের যত ক্রু আছে সবাইকে রাতের আগে আড্ডায় আসতে বল। ড্রাগনের লোকাল টিম, তারপর রোস্টারের পাঠানো স্পেশাল টিম সকলেই একত্রে হয় মাফিয়ার টিমকে শেষ করবে বলে। ড্রাগনের ছেলেপেলেকে যারা মেরেছে ওদের আজকে জমের বাড়ি পাঠিয়ে দিবে। অন্যদিকে আকাশ খাঁচা থেকে চিতাবাঘগুলোকে মুক্ত করে দিয়েছে, যাদেরকে মাটির নিচে স্পেশালভাবে ট্রেন করানো হতো।
এক একটা হাইনার চাইতেও ভয়ঙ্কর। আজ রাতে রক্তের বন্যায় পুরো শহর লাল হয়ে যাবে। ড্রাগনের ছেলেপেলেরা পুরোপুরি তৈরি। তারা স্পেশাল টিমটাকে নিয়ে মাফিয়াকে হামলা করার উদ্দেশ্যে রওনা দেয়। মাহিও তাদের সাথে আছে। ড্রাগনের ভারপ্রাপ্ত লিডার সে। ড্রাগন তো পুরো ক্ষিপ্ত, আজ মাফিয়ার অস্তিত্ব মুছে ফেলবে। অন্যদিকে ভয়ঙ্কর হায়নাগুলো খাপ পেতে বসে আছে। কখন ড্রাগনের ছেলেপেলেরা আসবে আর ওদের শরীর চিলের রক্ত খাবে। অন্যদিকে ভয়ঙ্কর হায়নাগুলো খাপ পেতে বসে আছে। কখন ড্রাগনের ছেলেপেলেরা আসবে আর ওদের শরীর চিরে রক্ত ছড়াবে। এদিকে আকাশের কাছে খবর এসে গেছে ড্রাগনের শক্তি সম্পর্কে। তারা কিভাবে মাফিয়ার উপরে হামলা করবে সেই অনুযায়ী আকাশ ওর লোক ফিট করে রাত হতেই ড্রাগনের ছেলেপেলেরা মাফিয়ার আড্ডায় হামলা করে। কিন্তু এসে কাউকে খুঁজে পায় না। ওরা মাফিয়ার আড্ডা ভেঙে ভিতরে ঢুকে দেখে আকাশ একা বসে আছে। মাহির তো চোখ বড় বড় হয়ে গেছে। আকাশকে একা দেখে মাহির শরীর যেন ভয়ে কম্পন শুরু করে দিয়েছে। আকাশ এমন ধারা বোকামি কিভাবে করতে পারলো? ড্রাগন আজকে হামলা করবে সেটা জানার পরেও সে কোনো প্রিপারেশন না নিয়ে বসে আছে। মাহি তো জানে না আকাশের প্ল্যান সম্পর্কে। মাহির চোখ জোড়া যেন এক্ষুনি ভিজে যাবে। কিরে, তোরা মাত্র এই কয়জন? ড্রাগনের সিনিয়র ক্রু একটা বলে ওঠে। তোর কাছে এই কয়জন মনে হয়? পুরো 500 জনের একটি ফোর্স নিয়ে এসেছি। তার উপরে তো স্পেশাল টিম আছেই, যারা বাকি 500 জনের সমান। আকাশ হাসতে থাকে। এগুলো কি নিয়ে এসেছিস? মাত্র কয়েকটা মশা মাছি। যদি তোদের জীবন প্রিয় হয় তো এখান থেকে ফিরে যা, না হয়তো দ্বিতীয়বার মাফ চাওয়ার মতো সুযোগ পাবি না। ড্রাগনের সিনিয়র ক্রুটাও হাসতে শুরু করে। এই ফাপড়বাজ, তোর ভেতরে কি ভয় বলতে কিছুই নাই? আমরা এতগুলো ক্রু আর তুই একা। তোকে মারলে তো শরীরের রক্ত মাংস পর্যন্ত খুঁজে পাবো না। ওকে, তাহলে তোরা কথা শুনবি না? ঠিক আছে, আয়। কে কে মারবি আমাকে সামনে এগিয়ে আয়। আকাশ পরনের শার্টটা খুলে ফেলে। পাশেই লম্বা একটা স্যালাইন রেস ছিল, সেটা হাতে তুলে নেয়। আর পেছনের থেকে কয়েকটা হায়না এসে আকাশের সাথে দাঁড়ায়, যেগুলোকে মাটির নিচে মাফিয়ার পক্ষ হতে ট্রেনিং করানো হতো। ড্রাগনের ক্রুরাও হায়নাগুলোকে দেখে কয়েক হাত পেছনে চলে যায়। আরও বেশি ভয় পায় আকাশের হাতে কিং অফ মাফিয়ার ট্যাটু দেখে। মাহি চুপ করে আছে, সে কোনো কমান্ড করছে না। যা করছে সব সিনিয়র ক্রুটা। একটা দল এগিয়ে আসে আকাশকে মারার জন্য। হায়নাগুলো মিনিটের মধ্যেই সব কয়টাকে মাটিতে শুয়ে দেয়। এটা দেখে ড্রাগনের ক্রুদের মনে পাকাপোক্তভাবে ভয় ঢুকে যায়। তবে তারা হার মানবে না। এবার স্পেশাল টিমটা এগিয়ে আসে আকাশকে আর ওর টিমকে মারার জন্য। ঠিক সেই সময় নিচ থেকে আরও 20-25 জন হায়না বড় বড় স্যালাইরেন্স হাতে নিয়ে উঠে আসে। ড্রাগনের স্পেশাল টিমটাও অনেক শক্তিশালী, এক একটা পাঠান বললেই চলে। আকাশ স্যালাইরেন্স নিয়ে এলো পাথারি মারতে শুরু করে। আর সাথে তো মাফিয়ার হায়নাগুলো আছেই। হায়নাগুলো স্পেশাল টিমকে মিনিট 10-এর মধ্যেই মেরে মাটিতে মিশিয়ে দেয়। এই পরিস্থিতি দেখে ড্রাগনের ক্রুরা এলো পাথারি দৌড়াতে থাকে। নিজের প্ল্যান বাঁচানোর জন্য তারা দৌড়ে মাফিয়ার আড্ডা ছেড়ে বের হয়ে যায়। কিন্তু তারা জানে না অনেক আগেই মাফিয়ার ছেলেরা আড্ডাখানার বাহিরে থেকে ওদেরকে ঘিরে ফেলেছে। সবার হাতে বড় বড় তলোয়ার। এদিকে আকাশ মাহিকে সেফ করে ফেলে। এই তোরা যে যেখানে আছিস চুপচাপ মাটিতে বসে পড়, ভালো চাস তো? ড্রাগনের সবাই ভয়ে চুপচাপ মাটিতে বসে পড়ে। আকাশ সিনিয়র ক্রুটার কাছে গিয়ে ওর শরীরের উপরই পা রাখে। কিরে, কি যেন বলেছিলি? তোরা 500, তো আমি একা। আর তোরা মারলে আমার রক্ত মাংস খুঁজে পাওয়া যাবে না। এখন দেখি মার। সিনিয়র ক্রুটা আকাশের পায়ে পড়ে যায়। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। না, তোদের মাপ নাই। আমার সবচাইতে কাছের মানুষটাকে তোরা মেরে ফেলেছিস। তোদের রক্ত দিয়ে আজ আমি গোসল করব। এই তোরা তাকিয়ে কি দেখছিস? সব কয়টার খেল খতম করে দে, হায়নাগুলোকে লেলিয়ে দেয়। জি ভাই, আপনি টেনশন নিয়েন না, সব কয়টার খেল খতম করতেছি। হায়নাগুলো ড্রাগনের সব ক্রুকে মেরে ওদের লাশ গুম করে ফেলে। মাফিয়ার আড্ডায় যেন রক্তের বৃষ্টি হয়েছে, এমনভাবে রক্ত পড়ে আছে মাটিতে। মাফিয়ার ক্রুরা সবাই নিজেই অবাক, কারণ এত শক্তিশালী ক্রু ওদের টিমে আছে তারা কখনোই জানতো না। এদিকে আকাশ মাহিকে বলে চলে যেতে মাহি
আকাশের কথা মতো সেখান থেকে চলে যায় আর রোস্টারকে ফোন করে সমস্ত কিছু বলে। রোস্টারের মাথায় তো যেন আকাশ ভেঙে পড়েছে মতো অবস্থা। সে যেন বিশ্বাসই করতে পারতেছে না যে ড্রাগনের সমস্ত ক্রুকে মাফিয়ার টিম মেরে ফেলেছে। না, এটা হতে পারে না। আমার স্পেশাল ফোর্সকে মারার মতো শক্তি কারণ নেই। এত টাকা খরচ করে এই টিম তৈরি করেছি, ওরা এত সহজে মারতে পারে না। রোস্টার নিজের রুমের সমস্ত জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলে। রোস্টার যেন পাগল হয়ে গেছে। না, আমি এই আকাশ মাহমুদ আর ওর টিমকে ছাড়বো না। ওদেরকে মেরে ওদের রক্ত দিয়ে আমি গোসল করব, গোসল। ফাতিন, রোস্টার আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের নিয়ে আবার মিটিং বসে। কিভাবে মাফিয়ার টিমকে খতম করা যায়। এমন সময় নিজামি বলে ওঠে, ये गलतफहमी दिल पे मत रखना। अली बाबू को किसने दर्दनाक मौत दिया था तुमको पता है क्या? নিজামি বলে এমন ধারণা মনেও রাখিও না। আলিবাবাকে কিভাবে মেরেছে তোমার কোনো আইডিয়া আছে? রোস্টার নিজামির কলার ধরে ফেলে। ये मिजामी, तू किसकी तरफ है, मेरे साइड या उसका? ये कॉलर छोड़ दो, क्या बदतमीजी है? मैं उसका साइड क्यों लूँगा? मैं तो जस्ट बता रहा था। কলার ছেড়ে দাও। এটা কি ধরনের অসভ্যতা? আমি কেন ওদের সাইড নিতে যাব? আমি তো জাস্ট বলতেছিলাম। নিজামিও ছোটখাটো একটা শহরের ডন। তারপর সবাই মিটিং করে এবার রোস্টার নিজে আসবে দেশে বিশাল সৈন্য সামগ্রী নিয়ে। সে আকাশ মাহমুদের অস্তিত্ব ধুলোয় মিশিয়ে দিবে। কিন্তু রোস্টারের কোনো আইডিয়া নাই আকাশ মাহমুদ কোনো ব্র্যান্ডের মাল। সে স্বীকার করতে কখনো অবহেলা করে না। রোস্টার নিজেই জানে না যে সে কোন বিষধর সাপের সামনে খেলা দেখাচ্ছে যাচ্ছে। আকাশকে ধুলোয় মিশাতে গিয়ে হয়তো তার নিজের অস্তিত্বই ধুলো মিশে যাবে। আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা ভেবো না ড্রাগনের টিমকে খতম করে দিয়েছো। এমনটা ভাবলে তোমাদের মতো বোকার দ্বিতীয়টা খুঁজে পাওয়া মুশকিল হবে। কি বলেন ভাই? ড্রাগনের এতগুলো ক্রুকে মারার পরও বলছেন এখনো পুরো টিম খতম হয় নাই? হাইরে ট্রম, ড্রাগনের মাত্র কয়েক শতাধিক ক্রুকে মেরেছ, বাকি আরও কয়েক হাজার আছে। সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। তার চেয়ে বড় কথা, এই টিমটা পরিচালিত হয় আন্ডারওয়ার্ল্ড থেকে। ড্রাগনের মূল বস যে সে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের নামকরা মাফিয়া, নাম হচ্ছে রোস্টার। ওর কথাতেই এই টিম পরিচালিত হয়। সবাই তো অবাক হয়ে যায় রোস্টারের নাম শুনে। ভাই, কিছুদিন আগে এক বোমা হামলায় কয়েক শতাধিক মানুষ মরেছে রুস্টার। সেটা সবাই জানে যে এটা রুস্টারের কাজ, কিন্তু ওকে গ্রেপ্তার করার ক্ষমতা কারোরই নাই বলে সে এখনো আজাদ ঘুরছে। ভাই, ওর মতো ড্রকুলার এই টিমে লিড করছে, তার মানে আমাদের পাত্তা কেটে গেছে। টম, তোমরা হারার আগেই নিজেরা হেরে যাচ্ছ। সে যেই হবে হোক, আমাদের দেশে এসে আমাদেরকে মেরে যাবে এমন বুকের পাঠা এখনও কারোর হয় নাই। আলিবাবার কথা মনে নাই? তোমার আলিবাবাও কিন্তু ফাতিন রোস্টারের মতন একজন লোক ছিল। ওর কি নাজেহাল করেছি, তার থেকে ভয়ঙ্করভাবে মারবো রোস্টারকে। আকাশের স্পেশাল ফোর্স যেটা ছিল তাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেয়। ভাই, ওরা কি আমাদের সাথে থাকবে না? আর ওরা থাকলে আমাদের টিমের ক্ষতি করার কথা কেউ চিন্তা করতে পারবে না। থাকবে, সবাই থাকবে, তবে ওদেরকে ওদের জায়গায় হেফাজতে পাঠিয়ে দিয়েছি। যখন বিশেষ প্রয়োজন হবে তখন ওদের আবার কাজে লাগাবো। আর রোস্টার জানে না সে কার সাথে পাঙ্গা নিয়েছে। টম, এগুলা কিছুই না। এখন যা দেখেছো তার থেকে কয়েক গুণ, শতগুণ বেশি শক্তিশালী ফোর্স আমাদের টিমে আছে। ওদের এক কথায় হায় না বললে সারে। আচ্ছা, এবার সবাই সবার মতো চলে যাও। যারা আড্ডায় থাকার থাকো, আর টম আমার সাথে আয়। টমকে নিয়ে সে মাহির কাছে যায়। আকাশ আর টম যেখানে গিয়েছে সেটা পুরো ড্রাগনদের আড্ডাখানা। তারপরেও সে নির্ভয়ে মাহির কাছে যায়। আকাশ মাহির থেকে বারবার বেল বাজাচ্ছে, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধই নাই। কিরে, কই গেল মেয়েটা? আকাশ দরজাটা একটু জোরে করে ধাক্কা দেয়। ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। আকাশ রুমে ঢুকে কিছুই দেখতে পারছে না, পুরো ঘুটঘুটে অন্ধকার। ভিতরে আকাশ মাহিকে ডাক দেয়, কিন্তু না, কোনো সারা শব্দ নাই। আকাশ আস্তে আস্তে ঘরের একদম ভিতরে প্রবেশ করে। সারা বাড়ি একদম অন্ধকার, তাই সে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নেয়। আকাশ লক্ষ্য করে একটু দূরে একটা রুম থেকে লাইটের আলো আসছে। সে সেই দিকে এগিয়ে যায়। রুমের কাছে গিয়ে দেখে রুমের দরজা খোলা। সে ভিতরে ঢুকে কাউকেই খুঁজে পায় না। সে চলে আসবে এমন সময় পানির আওয়াজ কানে বাড়ি খায়।
হয়তো কেউ একজন গোসল করছে। আকাশ নিজেকে সাইলেন্ট করে করে অনুধাবন করে পানির আওয়াজটা কোথা থেকে আসছে। সে বুঝতে পারে 100 মিটারের মধ্যেই কোনো ওয়াশরুম রয়েছে। সে আজ প্রথম এসেছে মাহির বাসায়, তাই কিছুই জানে না কোনটা কোথায় আছে। সে পানির আওয়াজটা লক্ষ্য করে, একটু সামনে যেতেই চোখে পড়ে ওয়াশরুম ভিতর থেকে আটকানো ওয়াশরুমের ঠিটকেনিটা। ও এই ব্যাপার, মাহি তাহলে গোসল করছে। আকাশ চুপচাপ পাশে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। মাহি গোসল শেষ করে টাওয়ালটা গায়ে পেঁচিয়ে বের হয়। ঠিক সেই সময় আকাশ পেছন থেকে মাহিরকে ঝাপটে জড়িয়ে ধরে। মাহি ভয়ে চিৎকার করে ওঠে। আকাশ সাথে সাথে মাহির মুখ চেপে ধরে। এই পাগল, আমি আকাশ। মাহি আকাশের ভয় শুনে শান্ত হয়ে যায়। আকাশ মাহির মুখ থেকে হাত সরিয়ে নেয়। এমন অসময়ে গোসল করলে যে? এমনিতেই গোসল করেছি, তোমার ওখান থেকে আসার পর ফ্রেশ হতে পারিনি। তবে আকাশ অন্য কিছু একটা লক্ষ্য করেছে, যে মাহির শরীর অনবরত কাঁপতেছে আর ওর শরীর থেকে অপরিচিত একটা স্মেল নাকে বাজতেছে। না, এটা তো মাহির শরীরের স্মেল না। আর সে আমার কাছ থেকে এসেছে প্রায় ঘন্টা দুয়েক সময় হয়ে গেছে, কিন্তু সে বলছে আমার ওখান থেকে এসে ফ্রেশ হতে পারিনি। দূর, যাই হোক, গোসল করেছে তো করেছে, এতে এত চিন্তার কি আছে। আকাশ মাহিকে কোলে তুলে নিয়ে খাটের উপরে ফেলে দেয়। মাহি অনবরত কাঁপতেছে আকাশের কার্যক্রম দেখে। আল্লাহ, কি করতেছে? আকাশ ওর গা থেকে শার্টটা খুলে ফেলে দিয়ে মাহির দিকে এগিয়ে যায়। এই কি করছো? মাত্র গোসল করে এসেছি। গোসল করে এসেছো তো কি হয়েছে? আমার সাথে আবার গোসল করবে? হ্যাঁ, আমার আর কাজ নেই তো, এত রাতে আবার গোসল করি। এই এত কথা বলো না তো, শান্তিমতো আদর করতে দাও। মাহি চুপচাপ শুয়ে আছে। আকাশ মাহিকে নিজের করে নিয়েছে। একটু পরে মাহির ফোনে একটা ফোন আসে। এই দেখি, একটু সরো, কে ফোন দিয়েছে একটু দেখি। মাহি ফোন চেক করে দেখে রোস্টার। মাহির ঘাম ছুটে গেছে। রোস্টারের ফোন দেখে সে ফোন রিসিভ করবে কিনা ভাবছে, কারণ আকাশ সামনে আছে, তাই এখন কথা বলা ঠিক হবে না। সে ফোন রিসিভ না করে ফোনটা পাশেই রেখে দেয়। রোস্টার আবার ফোন দেয়। এবার আকাশ মাহিকে বলে, কি হয়েছে? ফোন রিসিভ করো। না, এখন করা যাবে না, ঝামেলা আছে। সমস্যা নেই, করো। আর কে ফোন দিয়েছে? রোস্টার ফোন দিয়েছে। এটা শোনা মাত্রই আকাশ মাহিকে ছেড়ে উঠে পড়ে। এই ফোন রিসিভ করার লাউড দে। আকাশের চেহারার রং যেন মিনিটেই বদলে গেছে। মাহি তাই করে ফোন রিসিভ করে লাউডে দেয়। हाँ मेरे तेरे मुल्क का पार तू बच मेरे साथ राहों के मदद करना उसको कैमीने आकाश को मारने के लिए तुझे मालामाल कर दूंगा। আমরা আসতেছি তোমাদের দেশেই, তুমি শুধু আমাদের সাথে থেকেই আকাশকে মারতে সাহায্য করবে, তোমাকে আমরা কোটিপতি বানিয়ে দিব। ওকে বস বলে ভয় ফোনটা রেখে দেয়। সে ফোন রেখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের চেহারা অগ্নিশিখার মতো লাল হয়ে আছে। এই কলিজা, কি হয়েছে তোমার? তোকে রোস্টার ফোন করার মানে কি? ড্রাগনের আরও অনেক বড় বড় নেতা এই শহরে আছে, কিন্তু তাদের থাকা সত্ত্বেও তোর সাথে কেন তার কন্ট্রাক্ট করতে হবে? প্লিজ আকাশ, তুমি শান্ত হও। দেখো, বর্তমানে আমি ছাড়া ড্রাগনের লিডার কেউ নাই দেশে। আর তুমি টেনশন কেন করছো? তুমি তো আমায় প্ল্যান করে ড্রাগনের টিমে পাঠিয়েছো, যাতে করে ওদেরকে খতম করতে সাহায্য হয়। কলিজা, তুমি বিশ্বাস করো, আর যাই করি আমার কলিজার সাথে কোনোদিন প্রতারণা করব না। দুজন মিলে ওদেরকে খতম করব। মাহির কথায় আকাশে হুঁশ ফিরে আসে। আকাশ মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, ও হ্যাঁ, তাই তো। আমি তো মাহিকে ড্রাগনের টিমে ঢুকিয়েছি। আসতে দে, ওই ভিনদেশি হাইনাগুলোকে সব কয়টার দাফনের ব্যবস্থা আমি নিজের হাতেই করব। আর শোনো, তুমি সাবধানে থাকবে, ভালো থেকো, আমি গেলাম। বলে আকাশ চলে আসে। কিন্তু আকাশের কেন জানি মনে হচ্ছে মাহি ওর থেকে কিছু লুকিয়েছে। মনের খটকাটা কোনোভাবেই দূর হচ্ছে না আকাশের। তবে মাহির কোন ফলস সে পায়নি। তারপর আকাশ আর টম চলে আসে। আকাশ টমকে আড্ডায় ছেড়ে দিয়ে সে নিজের বাসায় চলে যায়। শরীর অনেক ক্লান্ত, তাই বাসায় গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আকাশ বিছানার উপরে শুয়ে শুয়ে মাহিকে নিয়ে ভাবছে। ঠিক সেই সময় আকাশের ফোনে একটা মেল আসে। সে মেলটা চেক করে দেখে একটা ভিডিওটা প্লে করতেই দেখে মাহি একটা অপরিচিত লোকের সাথে নির্জন একটা জায়গায় কী নিয়ে যেন ডিল করছে। মাহিকে লোকটা অনেকগুলো টাকা দেয়। তাদের মাঝে কি কথা হয়েছে সেটা জানি না, কারণ ভিডিও অনেক দূর থেকে ধারণ করা হয়েছে। তবে লোকটা যাওয়ার আগে মাহিকে বলে গেছে
বেটা যেন বাঁচতে না পারে। কথাটা আমার বুঝতে অসুবিধা হয়নি। শেষের কথাটা শুনে আমি যা বুঝলাম যে কাউকে মারার প্ল্যান চলছে। মাথায় তো কিছুই কাজ করছে না। মাহি কার সাথে এমন কন্ট্যাক্ট করলো আর কাকে মারার জন্য লোকটা মাহিকে এতগুলো টাকা দিল, মাথায় যেন ধরছে না। দুনিয়াদারি গোলক ধাঁধার মতো খালি ঘুরপাক খাচ্ছে। লোকটা আবার একটা মেল করলো। কি মাথায় ঢুকছে না তো কিছু? অমুক জায়গায় একটা কাগজের খাম রাখা আছে, সেটা খুললেই সব বুঝতে পারবে। লোকটা কিছু ছবি দেয় জায়গাটার। আকাশ তখনই ঘর থেকে গাড়িটা বের করে সেই জায়গায় চলে যায়। গিয়ে দেখে লোকটার কথা মতো সেখানে একটা খাম রাখা আছে। আকাশ খামটা নিয়ে সাথে সাথে খুলে দেখে ভিতরে কি আছে। সে দেখতে পায় ভিতরে একটা চিঠি। না, বাড়িতে গিয়ে পড়বো। সে খামটা নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে খামটা খুলে চিঠিটা বের করে পড়তে শুরু করে। আমি কে সেটা বলবো না, আর তা দিয়ে তোমার কোনো কাজও নাই। এবার আসল প্রসঙ্গে আসি। তুমি হয়তো ভাবছো মাহি একা নির্জনে কাকে মারার জন্য ডিল করেছে। এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, তাই তো? তাহলে আমি ক্লিয়ার করে দেই, কন্ট্রাক্টটা তোমাকে নিয়েই হয়েছে। কেউ একজন সুপারি দিয়েছে তোমাকে মারার জন্য, কারণ রোস্টার জেনে গিয়েছে আকাশ মাহমুদকে মারা এত সহজ না, তাও আবার তার দেশে এসে। তাই সে প্ল্যান করে দুর্বল জায়গায় আঘাত করেছে। আর রোস্টার খবর লাগিয়েছিল তোমার দুর্বলতা কোথায় সেটা খুঁজে বের করার জন্য। তবে তোমার তেমন কোনো দুর্বলতা পায়নি, তবে যেটা পেয়েছে সেটা অনেক ছোটও না। ওরা জেনে গিয়েছে যে মাহি তোমার ওয়াইফ, তাই মাহিকেই বলির পাঠা বানিয়েছে। আকাশ তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। লোকটা কি আবোল তাবোল লিখেছে? আমার মাহি এমনটা করতে পারে না, ও এমন ছলনাময়ী না। যাই হোক, সামনে পড়ে দেখি। তোমার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু যেটা সত্য সেটাই লিখলাম। রোস্টারের লোক তোমাকে মারার জন্য মাহির কাছে কন্ট্যাক্ট দিয়েছে, আর তোমার উপরে সর্বদা নজর রাখে ওরা। বাকি তোমার মর্জি, তুমি বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার উপরে। তবে যদি আমার লেখা চিঠি আর পাঠানো ভিডিও তোমার কাছে ফেক মনে হয়, তাহলে তোমার জীবনসঙ্গিনী মাহিকেই জিজ্ঞেস করতে পারো। ওকে, ভালো থাকো। আর কিছু লেখা নাই। আকাশের তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মাহি আমার সাথে এমন ধারা ছলনা কিভাবে করতে পারলো? না, মাহিকে জিজ্ঞেস করতে হবে এসব সত্যি কিনা। সারা রাত আর চোখ জোড়া এক করতে পারেনি সে। রাতের শেষ ভাগে কিছুটা সময়ের জন্য চোখ লেগে এসেছে, আর কিন্তু দিনের আলো চোখে পড়তেই খাট ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর ফ্রেশ হয়ে মাহিকে ফোন করে। আসতে বলে। আকাশের তোর রাগে চেহারা লাল হয়ে আছে। একটু পর মাহি গাড়ি নিয়ে আসে। মাহি এসে পেছন থেকে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ মাহিকে ঘুরিয়ে নিয়ে ঠাস করে গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মাহি তো অবাক। এই ছলনাময়ী, কোন সাহসে তুই আমায় জড়িয়ে ধরেছিস? তোর মতো ছলনাময়ী আমার জীবনে আমি আর দেখিনি, যে কিনা টাকার জন্য নিজের স্বামীকে মারার কন্ট্রাক্ট নেয়। ছি, তোর উপরে ঘৃণা হচ্ছে আমার। মাহি তো চোখ বড় বড় হয়ে যায়। আকাশের কথা শুনেই মাহির বুক ধুকপুক ধুকপুক করছে। আল্লাহ, এই খবর আকাশের কানে গেল কি করে? কি বলছো আকাশ তুমি এইসব? কেন অবাক হচ্ছিস? তুই কি মনে করেছিস আমার কাছে খবর আসবে? না, তাহলে তুই ভুল ভেবেছিস। তোর এতই টাকার লোভ, তাহলে আমাকে বলতি। আমার কি টাকার অভাব আছে নাকি? সব তোর নামে করে দিতাম। এত ভালোবাসা, এত কিছুর পরেও সে আমার সাথেই ছলনা করলি। আকাশ, তুমি আমায় ভুল বুঝছো। এমনটা কিছুই নয়। এই মেয়ে ভুল বুঝবো মানে? হ্যাঁ, তোর কি মনে হয় আমি ভুল? তাহলে এগুলো কি? পকেট থেকে ফোনটা বের করে মাহিকে ভিডিওটা দেখায়। মাহি তো ভিডিওটা দেখে ভয়ে ওর হাত পা কাঁপা শুরু করে। কেন করলি আমার সাথে এমন ধারা ছলনা? কি ক্ষতি করেছিলাম তোর আমি? নিঃস্বার্থভাবে ভালোই তো বেসেছিলাম তোকে, তাও কেন এমন ধারা চোখ উল্টে ফেললি? মাহির সাথে সাথে আকাশের পায়ে পড়ে যায়। কলিজা, আমায় মাফ করে দাও। হ্যাঁ, আমি মানছি আমি কন্ট্যাক্ট নিয়েছি, কিন্তু কখনোই আমি তোমার ক্ষতি করতাম না। আর কি করে ক্ষতি করব আমি তোমার? তুমি যে আমার দুনিয়া, তুমি ছাড়া যে আমার শ্বাস নিতেও কষ্ট হয়, সেই মানুষটাকে মারবো কি করে বলো? এই ছলনাময়ী, চুপ থাক। তোকে আর এক সেকেন্ডের জন্যেও আমি বিশ্বাস করি না। তুই একটা কালনাগিনী। তোর মতো কালনাগিনীকে জীবনসঙ্গী বানানোই আমার ভুল হয়েছে। তোর সাথে আজ থেকে আমার সমস্ত সম্পর্ক শেষ। এখনের পর থেকে আর কোনো দিন তোকে আমি স্ত্রী বলে পরিচয় দিব না। ধরে নিবি তোর জীবন থেকে আমি নামক ব্যক্তিটা মরে গেছি, আর আমার জন্য তুই মরে গেছিস। আজ থেকে এখন পা ছাড় আর দফা হও আমার ঘর থেকে। না, আমি কোথাও যাব না। মাহি শক্ত করে আকাশের পাকে জড়িয়ে ধরে আর হাউমাউ করে কান্না করে দেয়। কলিজা, আমায় মাফ করে দাও প্লিজ।
বিশ্বাস করো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। প্লিজ একটা বার আমার কথা শোনো। এই মেয়ে, বলেছি না তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তোকে বলেছি ঘর থেকে বের হতে, না হয় ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। তোর মতো মেয়ের কোনো মাপ নাই। মাহি আকাশের পায়ে পড়ে আছে, কিন্তু আকাশের কোনো ফিলিংস কাজ করছে না, উল্টো আরো ঘৃণা হচ্ছে। সে মাহিকে জোর করে ছাড়িয়ে নিয়ে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। মাহি দরজার বাহিরে বসে বসে কান্না করছে আর বারবার আকাশের থেকে মাপ চাইছে, কিন্তু আকাশ মূর্তির মতো শক্ত হয়ে আছে। ওর আর কোনো ফিলিংস কাজ করছে না। মাহির জন্য ভিতর থেকে কুকড়ে কান্না আসছে। আকাশের যে যাকে ভালোবেসে সবটা দিলাম, সেই জীবন থেকে ভালোবাসা কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। মাহি অনেকটা সময় কান্না করে দরজার সামনে বসে বসে, কিন্তু আকাশ দরজা খুলে না। শেষমেশ না পারতে মাহি নিজের ঠিকানায় ফিরে যায়। মাহির যেন দুনিয়াদারি কিছুই ভালো লাগছে না। আজকে আপন মানুষটা তাকে ভালোবাসা নামক একটা সম্পর্ক থেকে মুক্তি করে দিল। অন্যদিকে আকাশ খাটে শুয়ে শুয়ে মাহির সাথে কাটানো স্মৃতিগুলো নিয়ে ভাবছে আর চোখের পানি ছাড়াচ্ছে। ঠিক তখনই টম ফোন দিয়ে বলে, ভাই, ঘটনা খারাপ হয়ে গেছে। ফাতিন রুস্টারের দেশে চলে আসছে ওর বিশাল টিম নিয়ে। এবার আকাশের মাথা পুরোপুরি হ্যাং হয়ে যায়। কি করবে সে? মাথা যেন আগুনের মতো হিট হয়ে গেছে। ভাই, এখন কি হবে? আরে এত টেনশন করছিস কেন? কি হবে সেটা সময় আসলে দেখা যাবে। তবে তোরা সবাই রেডি থাক, আর আড্ডায় যত অস্ত্র আছে সবগুলো রানিং করে রাখ। আচ্ছা ভাই। টম আকাশের কথা মতো সব অস্ত্র রানিং করে রাখে। এদিকে আকাশ জিমিকে ফোন করে দেয় যে আন্ডারগ্রাউন্ডে যত হায়না আছে সমস্ত হায়নাকে মুক্ত করে দাও। ফাতিন রোস্টার দেশে চলে আসছে, ওর সমাপ্তি ঘটাতে হবে। জিমি হচ্ছে হায়নাগুলোর ট্রেনার। মানুষকে চিতাবাঘে রূপান্তর করাই ওর কাজ। জিমি সমস্ত হায়নাকে মুক্ত করে দেয়। সবাই দলে দলে মাফিয়ার আড্ডার দিকে একত্র হচ্ছে। হাজার হাজার ক্রু একত্র হয়ে কাজ করবে। এবার শহরের লোকজন তো সবাই ভয়ে নিজেদেরকে ঘর বন্দি করে ফেলে, কারণ তারা বুঝে গেছে কোনো এক বড় ধরনের টর্নেডো আসতে চলেছে। অপরদিকে ফাতিন রোস্টার ও রেডি বিশাল একটা টিম নিয়ে দেশে এসেছে। নাম যেমন কাজেও তেমন ঠিক করবে। টিমের এক একজন ড্রাগনের মতো শক্তিশালী মনে হয় যে কয়েকটা হাজার মানুষের জন্য ওরা 100 জনেই যথেষ্ট। ড্রাগনের অন্যান্য ক্রু যারা দেশে ছিল তারা সবাই রোস্টারের সাথে একত্রে হয়। মাহিও রোস্টারের সাথে যোগ দেয়। সে তার সমস্ত রাগ আর ক্ষোভ পুষিয়ে নিবে। এবার কেউ জানে না কি ঘটতে চলেছে। উত্তরের বাতাস দক্ষিণে বইছে, ছমছমে পরিবেশ দেখে সবার মনে কু ডাকতে শুরু করেছে। হে প্রভু, এটা তো মহাবিপদের লক্ষণ। ড্রাগনের ক্রুরা সবাই একটা চক্র করে যে ওরা মাফিয়ার আড্ডাকে পুরো ঘিরে ফেলবে, শুধু সময়ের অপেক্ষায় বসে আছে। এদিকে মাফিয়ার টিম পুরোপুরি তৈরি হয়ে বসে আছে। মাফিয়ার কয়েক হাজার ক্রু একত্রে হয়, যাদের সবার মধ্যে একটাই চেতনা, যারা ড্রাগনের নাম চিরতরে মুছে দেবে। আকাশ গোপন সূত্রে জানতে পারে ফাতিন রোস্টার আজ রাতে হামলা করবে ওদের উপরে। আকাশের বুকে সৎ সাহস আছে। সে দেশের দিকে কুনজর দিয়া শকুনগুলোকে বিতাড়িত করবে। তবে কেন জানি মাহির জন্য খুব খারাপ লাগছে। সে কিভাবে করতে পারলো আমার সাথে এমন ধারা প্রতারণা? সমস্যা নেই, সে যদি আমায় মারতে চায় আমি তার হাতে মরে যাব। তবে তার আগে দেশ থেকে শকুনগুলোর একটা ব্যবস্থা করতে হবে। সে মাফিয়ার আড্ডায় সবাইকে একত্র করে কয়েকটা কথা বলে যে তোমরা পিছপা হবে না কখনো। যত সময় পারো রুখে দাঁড়াবে, আর আজকে আমার সাথে যাই হবে হোক, তোমরা আমার দিকে কেউ তাকাবে না। ওদের মতো কুলাঙ্গারদের দেশ থেকে বিতাড়িত করবে তোমরা। তোমাদের কাজ তোমরা করে যাবে। সবার মধ্যে তো জোশ উঠে আছে যে যাই হবে হোক ড্রাগনের অস্তিত্ব সহ মিটিয়ে দিবে। তারা মাফিয়ার ক্রুরা আড্ডায় সবাই সবার পজিশন নিয়ে সেট হয়ে আছে। আড্ডার বাহিরেও ক্রুরা সেট হয়ে আছে। ফাতিন রোস্টার আর ওর টিম কোনোদিন বেঁচে ফিরতে পারবে না। ফাতিন রোস্টার ড্রাগনের সমস্ত ক্রু নিয়ে মাফিয়ার আড্ডায় চলে যায়। তারা গিয়েই মাফিয়ার আড্ডাকে পুরোপুরি ঘিরে ফেলে। আড্ডার ভিতরে মাফিয়া কিছু ক্রু আর আকাশ বসে আছে। ফাতিন রোস্টার একটা টিম নিয়ে আড্ডার ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে দেখে আকাশ হাতের মধ্যে লম্বা একটা লোহার পাইপ নিয়ে বসে আছে। ফাতিনের সাথে মাহিও আছে। মাহিকে দেখে আকাশের কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে, তাও সে নিজেকে শক্ত করে हाय आकाश महमूद, हमने तुम्हारे अड्डे को चारों तरफ से घेर लिया, आप सरेंडर कर दो।
হাই আকাশ মাহমুদ, আমি তোমার পুরো আড্ডাকে ঘিরে ফেলেছি, তুমি এবার স্যালেন্ডার করে দাও। ये फातिन रोस्टर इतनी भी जल्दी क्या है? बाप का खेल देखना अभी भी बाकी है। এই ফাতিন রোস্টার এত তাড়াহুড়ার কি আছে? বাপের খেলা দেখানো এখনো বাকি। हाँ ता देना पड़ेगा, तेरे पे जिगरा है मेरे दोस्त। जैसा तेरे बारे में सुना था उसी में भी कहीं ज़्यादा बड़ा খেলোয়াড় है तू। তোমার বাহবা দিতে হয়, তোমার বুকের পাটা আছে বন্ধু। তোমার ব্যাপারে যেটুকু শুনেছি তার থেকেও বড় খেলোয়াড় তুমি। अबे समझाने में गलती कर दी, अब यहाँ से जिंदा जाने नहीं पाएगा, इसीलिए एक कहावत के समय रहने पे उसका कदर करो, नहीं तो समय तुम्हें দৌড়া দৌড়া के मारेगा। আরে বুঝতে দেরি করে ফেলেছো, এখন এখান থেকে জীবিত ফিরতে পারবা না। এই জন্য একটা প্রবাদ আছে, সময় থাকতে তার মূল্য দাও, না হয় সময়ের স্বল্পতা তোমাকে কষ্ট দিয়ে মারবে। ये छोकरा ये गलतफहमी में दूर कर दूंगा। बाहर तो देख मेरे आदमी कितने हैं और तू कितने हैं। আরে ছেলে, তোমার ধারণা আমি পাল্টে দিব। বাইরে একবার তাকিয়ে তো দেখো আমার লোক সংখ্যা কত আর তোমার লোক সংখ্যা কত। হাসতে থাকে। রোস্টারের একটা টিম এগিয়ে যায় আকাশকে মারতে। আকাশ আর ওর টিমের যারা সাথী ছিল তারা মিলে টমটাকে মেরে মাটিতে মিশিয়ে দেয়। আকাশের টিমের বেশিরভাগ মানুষকে সে একাই কিমা বানিয়ে ফেলে। ये छोकरा मुझे मारने आया, ये तेरे बस की बात नहीं है, बाप को भेज साले। বলে একটার মুখমণ্ডল পুরো পাড়া দিয়ে থেতলে ফেলে। রোস্টার ভয় পেয়ে যায়। আকাশের মায়ের দেখে বাহিরে তুমুলভাবে মারামারি হচ্ছে। মাফিয়ার ক্রু আর ড্রাগনের ক্রুরা লেগে গেছে। ये आकाश महमूद बाहर कान लगा के सुन, मेरे आदमी कैसे मार रहा है तेरे बांदे को। वहाँ पे मेरे आदमी तेरे बांदे को ख़त्म कर रहा है, यहाँ पे मैं तुझे ख़त्म कर दूंगा। এই আকাশ মাহমুদ বাইরে কান দিয়ে শোন, আমার লোকেরা তো লোকেদের কিভাবে মারছে। ওইদিকে আমার পুরা তোদের ক্রুদের মারছে, এদিকে আমি তোকে খতম করব। এবার রোস্টার ওর শক্তিশালী ফোর্সটাকে পাঠায় আকাশকে মারার জন্য, যেই টিমটাকে সোলজার অফ ড্রাগন বলা হয়। আকাশ মুখে হাত দিয়ে একটা সিটি মারে, সাথে সাথে মাফিয়ার হায়েনাগুলো উপরে উঠে আসে। এবার দুই দলের মধ্যেই মারামারি লেগে যায়। রোস্টার আকাশকে মারার জন্য তেড়ে আসে। আকাশ রোস্টারের পেটের মাঝখানে বরাবর একটা লাথি মারে। রোস্টার গিয়ে মাটিতে আছড়ে পড়ে। রোস্টার লাফিয়ে মাটি থেকে উঠে পড়ে, কারণ সে মার্শাল আর্ট জানে। রোস্টার এবার আকাশকে মেরে মাটিতে ফেলে দেয়। আকাশ মাটিতে বেকায়দাভাবে পড়ায় হাতের মধ্যে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে। সে উঠে গিয়ে রোস্টারের সাথে আবার ফাইট করে, কিন্তু এবার আর পেরে উঠছে না রোস্টারের শক্তির কাছে, কারণ রোস্টার আকাশের জখম হাতটার মধ্যে বারবার আঘাত করছে। আকাশ মার খেতে খেতে ওর নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ছে। আকাশ উঠে দাঁড়াবার মতো শক্তিটা পর্যন্ত পারছে না। কি করে ফাইট করবে সে? এক পর্যায়ে আকাশ মাটিতে পড়ে যায়। ये आकाश उठ ना, तुझे तो मेरे को खत्म करना है, उठ छले। এই আকাশ उठ, তোকে তো আমাকে খতম করতে হবে साला। क्या बोला था? बाप है तू बाप, तेरा मैं हूँ। কি বলেছিলি? বাপ তুই, আমি তোর বাপ। 1 से 10 तक गिनूंगा, এই সময় पे उठ, नहीं শাখা তো গলি মার दूंगा। 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে না উঠলে গুলি মেরে দিব। রোস্টারগুলি বের করে কোমর থেকে। আকাশ কোনো মতেই উঠতে পারছে না, মাটিতে পড়ে আছে। শরীরে আর কোনো শক্তি মনে হয় অবশিষ্ট নাই। রোস্টার গুনতে থাকে 9, 10 বলে, আর আকাশ কোনো রকমই উঠে দাঁড়ায়। আর রোস্টার গুলি চালিয়ে দেয়। মাহি দৌড়ে আকাশের সামনে চলে আসে। গুলিটা মাহির গায়ে লাগে। বুলেটটা মাহির শরীরে ঢুকে যায়। আকাশ তো পুরোই অবাক। মাহি ধপাস করে মাটিতে পড়ে যায়। রোস্টার আবার গুলি চালাবে, ঠিক সেই সময় আকাশ দৌড়ে গিয়ে রোস্টারের তলপেটের মধ্যে লাথি মারে। গুলিটা হাত থেকে পড়ে যায় আর রোস্টার আছড়ে গিয়ে মাটির উপরে পড়ে। আকাশ গুলিটা মাটি থেকে তুলে নিয়ে রোস্টারের মুখের মধ্যে গুলির নল ঢুকিয়ে সব কয়টা বুলেট মুখে ভরে দেয়। বাহিরে মাফিয়ার ক্রুরা ড্রাগনের সমস্ত ক্রুকে মেরে লাশে পরিণত করে দিয়েছে। সোলজারগুলোকেও মাফিয়ার হায়নারা খতম করে ফেলে। মাহি
মাটিতে পড়ে আছে। মাহির পেট থেকে অঝরে রক্ত ঝরে পড়ছে। আকাশ মাহির এই অবস্থা দেখে চিৎকার করে কান্না করে দেয়, আর ওর উপর থেকে সমস্ত অভিমান উধাও হয়ে যায়। মাহি, তুমি এমনটা কেন করলে? দরকার হয় আমি মরে যেতাম। আমি তোমার বিশ্বাস নষ্ট করেছি। আমি তো মাফের যোগ্য না, তাই নিজেকে শাস্তি দিলাম। হ্যাঁ, আফসোস আকাশ, তুমি আমায় সেদিন বিশ্বাস করলে না। যেদিন তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, সে তুমিই আমায় ভুল বুঝলে। আকাশ, মনে আছে আমি ড্রাগনে ঢুকতে চাইনি, কিন্তু তুমি আমায় জোর করে ঢুকিয়েছিলে যাতে ওদের টিমকে খতম করতে পারো। তুমি অনেক আগ থেকেই জানতে রোস্টার নজর আমাদের দেশের উপরে, তাই তুমি আমায় ইউজ করলে, কিন্তু তাতেও অভিযোগ করিনি। ভেবেছি তোমার কথা অমান্য করলে আমার জন্য সেটা অমঙ্গলকর হবে। ওদের সমস্ত তথ্য আমি তোমায় দিয়ে গিয়েছি, আর যেদিন জানতে পেলাম রোস্টার তোমায় মারার জন্য কিলার ঠিক করেছে, সেদিন নিজে গিয়েই ধরা দিলাম যে আমি আকাশের বউ। আমার সাথে তোমার শত্রুতা, আমার জীবনটা তুমি নরক বানিয়ে দিয়েছো। আমিই তোমায় মারবো সেটা করেছিলাম কেন জানো কলিজা? কারণ যাতে তোমায় মারার কন্ট্রাক্ট অন্য কাউকে আর না দেয়। আমি তো তোমায় মারবো না, সেভ করে রাখবো, উল্টো আরও ভেবেছিলাম। কিন্তু ড্রাগনের এক সিনিয়র ক্রু আমার পিছু লেগেছিল, কারণ সে তোমার আর আমার ব্যাপারে সমস্ত কিছু জেনে গিয়েছিল। তাই সে সুযোগ নিয়ে আমার সাথে অশালীন কাজ করার প্রস্তাব দেয়। না হয় সে লোকমুখে ছড়িয়ে দিবে আমি তোমার বউ। সেটা যদি আমি বলার আগে রোস্টারের কানে যেত, তাহলে সে আমায় খুন করে ফেলতো। মনে আছে একদিন রাতে তুমি আমার বাসায় গিয়েছিলে? সেই রাতে সে আমায় জানলা দিয়ে ঢুকে পড়ে আমার সাথে অশালীন কাজ করবে বলে, কিন্তু আমি ওকে নিজের বশে করে ফেলি। কপালে গুলি ঠেকিয়ে পরে সে চলে যায়, আর ড্রাগনের ভারপ্রাপ্ত লিডার হওয়ায় বিভিন্ন রকমের ভয় দেখিয়ে ওকে দমিয়ে ফেলি। কিন্তু সে ভেতরে ভেতরে এই চক্র করবে আমার কল্পনায়ও ছিল না। যাকগে, এত কথা বলে লাভ নেই, আমার সময় হয়তো ফুরিয়ে এসেছে। আমায় মাফ করে দিও কলিজা। আকাশের এখন বুঝে আসছে সমস্ত ঘটনা। সেদিন অপরিচিত ইসমাইল আমাকে মারার কন্ট্রাক্ট নেওয়ার আসল মাকসাদ ছিল আমাকে বাঁচানো। কলিজা, আমায় একবার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরবে? আমার না খুব কষ্ট হচ্ছে। তোমার বুকে মাথা রাখলে হয়তো মরতে কষ্ট হবে না। না, তোমার কিচ্ছু হবে না। এই টম, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। তারপর তাড়াতাড়ি করে মাহিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলে দেয় মাহির কন্ডিশন এখন খুব বেগতিক, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। ওদের হাতের বাইরে সিচুয়েশন। আজ 3 দিন মাহির এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তাররাও কিছু বলতে পারছে না। ভালো মন্দ এদিকে আকাশ পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। বাড়ি থেকে আকাশের মা আর তার মেয়ে আসছে। হসপিটাল সবাই মরার মতো মুখ নিয়ে কেবিনের বাহিরে বসে আছে। নার্স একজন এসে বলে, রোগীর জ্ঞান ফিরেছে, রোগী এখন বিপদমুক্ত। আপনারা চাইলে রোগীর সাথে দেখা করতে পারেন। আকাশ খুশিতে কান্না করে দেয়। মা আর মেয়ে গিয়ে আগে দেখে আসে মাহিকে। আকাশ এখনো কেবিনের বাইরে বসে আছে। একটু পর আকাশের আম্মু এসে, যা গিয়ে দেখা করে আয়। সবাই বের হয়। আকাশ কেবিনে ঢুকে আকাশকে দেখে মাহি মুখ ফিরিয়ে নেয়। আকাশ সোজা মাহির পা ছুঁয়ে কান্না করে দেয়। কলিজা, আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি আমাকে বাঁচানোর জন্য এমন ধারা কাজ করেছো। প্লিজ কলিজা, আমায় মাফ করে দাও। আকাশের কান্না দেখে মাহি আর রাগ করে থাকতেই পারে না। কি করছো? পা ছাড়ো, না হয় কিন্তু খারাপ হবে। তাহলে বলো আমায় মাফ করে দিয়েছো। পা ছেড়ে আমার কাছে আসো আর 2টা ওয়াদা করো। আকাশ তাই করে। আজকের পর এই জগৎ থেকে তুমি পুরোপুরিভাবে ছেড়ে দিবে, কারণ আমাদের বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ আছে। আচ্ছা কলিজা, তাই করব। আজকের পর আমি সমস্ত কিছু ছেড়ে দিব। দ্বিতীয়ত, আমার আরেকটা বাবু চাই। ওরে আমার শয়তান বউরে, একটা কথা তো রাখছি যে এখন থেকে সব ছেড়ে দিব। বাকি তুমি যদি বলো বাকি কথাটাও এখন রাখতে পারি। এখানেই আদর করা শুরু করে দিব। এই খবিস, না না না। ইস, আমার লজ্জাবতী বউরে একবার সুস্থ হয়ে বাড়ি ফিরো, ফুটবল টিম বানাবো। মাহি তো লজ্জায় শেষ। প্রায় 10 দিন পর মাহি সুস্থ হয়। ওকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাকি পাঠকরা আর ওদের বাড়ির দিকে না যায়, সবাই সবার বাসায় চলে যায় এবার। কারণ আকাশ হসপিটালে কিছু একটা বলেছিল, ফুটবল টিম না কি যেন একটা। থাক, বাদ দেন এইসব ইতিহাস, সেগুলো শুনতে হবে না। নিজেরা বিয়ে করে নিজেরা ইতিহাস তৈরি করেন। আসসালামু আলাইকুম।